আচ্ছা একটু দেখেন, আমরা একটা ইউজার ডিফাইন ফাংশন ক্রিয়েট করব। সফটওয়্যার ব্যবহার আমরা জানি, যে ফাংশনটা আমরা ব্যবহার করব, এই ফাংশনটা মূলত মোটরকে, মানে সেট অফ মোটর, একসাথে 4টা-5টা মোটরকে আপনি একটা নির্দিষ্ট কন্ট্রোল করতে চান। ধরেন ফরওয়ার্ড রিভার্স করলেন, একটা নির্দিষ্ট সময় পর পর অন অফ করলেন, যাই করেন 4টা-5টা মোটরকে আপনি একই ধাঁচে অপারেট করতে চান। তো সেক্ষেত্রে আমরা যদি ল্যাডার করি, তাহলে চারটা মোটরের জন্য আমার 4টা ল্যাডার করতে হবে, বা 5টা মোটরের জন্য 5টা প্রোগ্রাম করতে হবে। সেম প্রোগ্রাম, একই প্রোগ্রাম বারবার করতে হবে। তাহলে একই প্রোগ্রাম বারবার করলে তাহলে আমার প্রোগ্রামটা বড় হয়ে যাবে, আবার দেখতেও ভালো লাগবে না, আবার টাইম নষ্ট হবে। প্রোগ্রামের যে স্ট্রাকচারটা, এটা যেন ওয়েল স্ট্রাকচারড হয়, সেটা করার জন্য আমরা ইউজার ডিফাইন ফাংশন ব্যবহার করব। এরপরে আসলে ফাংশনটা এমন ভাবে ব্যবহার করব যেন এখানে বলাই আছে অপারেট এ সেট অফ মোটর ইউজিং দিস ফাংশন। এই ফাংশনটাকে আমরা এইচএমআই এর সাথে ইন্টারফেস করব যেন ইউজার আপনার চাইলে মোটরের অন এবং অফ টাইম ডাটা এইচএমআই থেকে সেট করতে পারে। ডিফারেন্ট ডাটাও আসতে পারে। এটা ফর এক্সাম্পল আমি এখানে 4টা ডাটা, এখানে পালসের ডাটা আসতে পারে, টেম্পারেচার ডাটা আসতে পারে, ফ্লো ডাটা আসতে পারে, যেটাই হোক। মানে আমরা বেসিকটা যদি দেখি, তাহলে আপনার এরপরে যে কোনো জায়গায় আমরা ইউজার ডিফাইন ফাংশন তৈরি করতে পারবো। তো কথা না বললে আমি প্রোগ্রামে চলে যাই। তো আমাদের প্রোগ্রামের যে প্রজেক্ট রো আছে, এই প্রজেক্ট রো থেকে আমরা এর আগেও দেখছি যে এখান থেকে আমরা ফাংশন ব্লক ক্রিয়েট করতে পারি। তো ফাংশন ব্লক থেকে আমরা একটা নতুন ফাংশন ক্রিয়েট করব। এখানে লিখবো মোটর অপারেশন। আচ্ছা, ফাংশন ব্লক ক্রিয়েট করার আগে আমরা যদি দেখি যে আমাদের আসলে কি কি প্যারামিটার দরকার, ঠিক না? তাহলে আমাদের কি কি ফিল্ড, কয়টা ফিল্ড দরকার, যে ফিল্ড গুলোর উপরে বেস করে আমরা কাজ করব, কি কি ফিল্ড দরকার। আচ্ছা, প্রথমে যদি টাইম প্যারামিটার দেখি, তাহলে আমাদের ধরেন এটা টাইমার ওয়ান, এটা হলো সেট অন টাইম, ঠিক আছে? আচ্ছা, এরপর দরকার টাইমার টু, সেট অফ টাইম। মানে অন টাইম হলো কার জন্য, ধরেন ফরওয়ার্ড মোটরটা যে ফরওয়ার্ড অপারেট হবে, ফরওয়ার্ডের জন্য, এবং ফরওয়ার্ড এবং রিভার্স উভয় সময় সেটা রেস্টে থাকবে। এবং টাইমার থ্রি অন টাইম কার জন্য, রিভার্সের জন্য। টাইমার ফোর, এটাও অফ টাইম, যেহেতু লুপ কন্টিনিউয়াস চলবে, ফরওয়ার্ড প্লাস রিভার্সের জন্য। তাহলে এই আমাকে কি করতে হবে, এই 4টা টাইমারের টাইম যেন ইউজার সেট করতে পারে, এটা একটা ইনপুট ফিল্ড দিতে হবে, ঠিক না? তাহলে এই 4টা টাইমারের ইউজার ডিফাইন টাইম, এই টাইমগুলো কি হবে, ইউজার ডিফাইন। তাহলে আমাকে এই 4টা টাইমারের জন্য আবার ডাটা রেজিস্টার ব্যবহার করতে হবে, অর্থাৎ টাইমটা হবে ইউজার ডিফাইন টাইম 1। একইভাবে সবগুলাতে আমার ইউজার ডিফাইন টাইম সেট করার ব্যবস্থা রাখতে হবে। আচ্ছা, এবার যদি আমরা দেখি আউটপুটে আমার দুটো আউটপুট লাগবে। একটা হলো মোটর 1 এর জন্য একটা অ্যাকচুয়েটর আর রিলে আমরা যাই বলি, এবং মোটর এর জন্য একইভাবে অ্যাকচুয়েটর এবং রিলে লাগবে। এটা তো আমার কন্ট্রোলের জন্য, ঠিক আছে, কিন্তু মোটরকে তো পাওয়ার দিতে হবে। তাহলে মোটর পাওয়ার বা কন্ট্রোল কমান্ড আমি অ্যাকচুয়েটর বা রিলের মাধ্যমেই তো দিব। একটা মাস্টার, আমার এই যে ফাংশনটা স্টার্ট হবে, ইউজারের একটা মাস্টার কমান্ড লাগবে না, অন অফ সেট রিসেটের?
তাহলে আমরা আমাদের দুটো সুইচিং কমান্ড লাগবে, একটা হলো স্টার্ট সুইচ আর একটা হলো স্টপ সুইচ। ঠিক আছে, তাহলে এখানে আমরা মোটামুটি সবগুলো পাইলাম। হ্যাঁ, তাহলে আমরা এখন আমাদের ভেরিয়েবল ক্রিয়েট করতে সুবিধা হবে ইউজার ডিফাইন্ড ফাংশনের জন্য। প্রথমে আমি বুলিয়ান ডাটা যেগুলো এগুলো করবো আর কি। আইডেন্টিফায়ার আমার ভেরিয়েবলের নাম আর কি। ঠিক আছে, তাহলে স্টার্ট সুইচ। ওকে, এখন এটা কি হবে, আসলে এটা ইনপুট না, ইনপুট। টাইপ বুলিয়ান। অ্যাড্রেসটা আমরা ইউজার ডিফাইন্ড রেখে দিব। ইউজার যে কোনো অ্যাড্রেস ব্যবহার করতে পারবে, মেমোরি কন্টাক্টও ইউজ করতে পারবে, অক্সিলারি ইউজ করতে পারবে। এটা এই জন্যই ইউজার ডিফাইন্ড ফাংশন আমি বলতেছি। ঠিক আছে, এখানে আমি কমেন্ট করে দিতে পারি, তো বেশি জটিল করব না, অল্প অল্প সময় শেষ করি। তাহলে আমরা কপি করে পেস্ট করে দেই, জাস্ট এখানে আমি লিখে দিই stop। এরপরে দরকার আমাদের কি, এরপর আমাদের দরকার আউটপুট। ঠিক না, আউটপুট। আউটপুটে কি দরকার, মোটরের আউটপুট দিতে হবে, মোটর 1। ঠিক আছে, আন্ডারস্কোর দিতে হবে মোটর 1। তো এটা আমার আউটপুট মোটর 2। ওকে, তাহলে আমার 4টা ইনপুট আউটপুট ভেরিয়েবল বা আইডেন্টিফায়ার ডিক্লেয়ার করা হয়ে গেছে। এখন আমাদের আর দরকার কি, টাইম। টাইমের জন্য ইউজার ডিফাইন্ড টাইমের জন্য 4টা ফিল্ড দরকার। ঠিক না, ইউজার যেন টাইম সেট করতে পারে। তাহলে আগে ডাটা টাইপে আমরা দেখি এখানে টাইম ডাটা টাইমার আছে কিনা। এখানে টাইমার আছে, টাইমার ইউজ করলাম, and then forward on timer। ঠিক আছে, অ্যাড্রেস আমরা ফাঁকা রাখলাম, ইনিশিয়াল ভ্যালু 0 রাখলাম। আচ্ছা, এটা এটা টাইমারটা ইনপুট আউটপুট বোথ মোডে ব্যবহার হতে পারে। ঠিক আছে, ওকে দিলাম। এই পর্যন্ত আমরা যতটুকু ভেরিয়েবল ক্রিয়েট করছি এগুলোর ইউজটা আমরা একটু দেখব আসলে। তো প্রথমে মানে টোটাল ফাংশন সেট অফ ফাংশনকে অন অফ করার জন্য স্টার্ট সুইচ এবং স্টপ সুইচ আমার লাগবে। ঠিক না, তাহলে আমি প্রথমে সেট করব LDP and then M1000 expand on LDP। একই আউটপুটকে আমি আবার রিসেট করে দেব। ঠিক আছে, এখন এখানে আমরা কি করছি, স্টার্ট সুইচের আমাদের স্টার্ট সুইচ কয়টা, এখানে স্টার্ট সুইচ একটা, স্টপ সুইচ একটা, মোটর 1 টাইমার, এই তো। তাহলে স্টার্ট সুইচ দেন স্টপ সুইচ। এখানে আমরা মোটর, আচ্ছা আমরা একটা আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করব জাস্ট ইন্টারনালি সেট এবং রিসেটের জন্য। ঠিক আছে, অটো ফাংশন, অটো ফাংশন আউট। আর আমরা এটা দিতে পারি, লিখতে পারি অপারেশন এনেবল রিসেট। ঠিক আছে, বুলিয়ান থাকলো, এটা শুধু var, এটা কোনো ফিজিক্যাল আউটপুট আমাদের দরকার নাই, ভার্চুয়াল আউটপুট হইলে হবে। ডাটা টাইপ বুলিয়ান দিই, ওকে দিই। তো এটা রিসেট
অপারেশন enable disable, অপারেশন enable। আচ্ছা, এই পর্যন্ত এখানে একটা কমান্ড আগেই হয়ে রয়েছে, যেমন এই যে এক্স জাতীয় আর কি। মানে আমরা এর আগে ইউজ করছিলাম, সেই জন্য মনে হয় কমান্ডটা আসছে। ঠিক আছে, আমরা ইউজার ডিফাইন ফাংশন কি এর আগে তৈরি করছি, আগে করা হয়েছিল, সেটা আসছে। দেখি মেইন প্রোগ্রামে কিছু চলে আসছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, আমরা চেক করি। স্টপ সুইচ, স্টার্ট সুইচ, অপারেশন এনেবল, এন্ড দেন সেকেন্ড নেটওয়ার্কটা আমরা করব। এই নেটওয়ার্কে কি হবে, এলডি, এই যে আমার অপারেশন এনেবল ডিসেবল, এটার ওপেন কন্ট্যাক্ট চলে আসবে। ঠিক আছে, এখন আমরা ভার্চুয়াল টাইমার ইউজ করছি না, অন টাইমার, এন্ড দেন আমাকে এটাতে টাইম সেট করতে হবে, ঠিক না? তাহলে এখন টাইম সেট তো আমি কোনো ভেরিয়েবল ক্রিয়েট করে নেই, করছি? করে নেই কিন্তু। আচ্ছা, তো তাহলে আমাকে তার আগে আমার তো 4টা টাইমার দরকার, ঠিক না? 4টা টাইমার আগে আমি তৈরি করি। তো কপি, যেহেতু আমরা একটা টাইমার অনলি ক্রিয়েট করছি এখানে ভেরিয়েবল, তাহলে আরো 4টা টাইমার ভেরিয়েবল আমাদের দরকার, ঠিক না? আমরা যদি এটাকে কপি করি, করে ধরেন 4টা নতুন করে তৈরি করি, অ্যাড সিম্বল, তাহলে ফরওয়ার্ড ওয়ান টাইমার 1 করলাম, ঠিক না? এরপরে ফরওয়ার্ড, রিভার্স, রেস্ট টাইম না, অফ টাইম দিয়ে আমি এটা কত নাম্বার, 2 নাম্বার টাইপ টাইমার। তো আমাদের আরেকটা প্রয়োজন হলো অফ টাইমার 4, ঠিক না? তাহলে আমার 4টা টাইমার লাগবে আমার এই ফাংশনে। আমরা অলরেডি 3টা ক্রিয়েট করে ফেলছি, আর দরকার কয়টা আমাদের, আরেকটা রিভার্স অন টাইম। তো আর অন টাইম, এটা হবে কত নাম্বার, 3 টাইমার। ওকে, 4টা টাইমার ক্রিয়েট হয়ে গেছে। এবার হলো এই টাইমগুলোর যদি ইউজার ডিফাইন সেটিং হবে, তাহলে আমার ইউজার যেন টাইম সেট করতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে। হ্যাঁ, তাহলে না, ডাটা রেজিস্টার তো ইউজার ইউজ করবে, ইউজার ডিফাইন মানে ডাটা রেজিস্টার ইউজার ইউজ করবে, আমি সেই ব্যবস্থা রেখে দিব এখানে। সবই ইউজার ইয়ে করবে, সিলেক্ট করবে, শুধু টাইমারটা আমরা ফিক্সড করে দিলাম, প্রিডিফাইন করে। তো এবার তাহলে আমার ফরওয়ার্ড অন টাইম, ঠিক আছে? বা আমরা এইভাবে করতে পারি, পিটি ফরওয়ার্ড, ঠিক আছে? F1 শর্ট
করার জন্য। অ্যাড্রেস টাইপ এটা কি হবে, ওয়ার্ড টাইপ ডাটা হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা যেহেতু ইউজার ইনপুট দিবে, টাইম কি ইনপুট দিবে না, তাহলে এটা কি টাইপের হবে, ইনপুট টাইপ হবে। তো আমার এরকম 4টা লাগবে ইউজার ডিফাইন ডাটা, ঠিক আছে। তাহলে পিটি ফরওয়ার্ড রিভার্স কি অফ। এখন এটা পিটি ফরওয়ার্ড রিভার্স অফ, কিন্তু আমরা তো এখানে টাইমারের সিরিয়ালি 1 2 3 দিছি, আমরা কিন্তু এখানেও আমাদের 1 2 3 ব্যবহার করলে আমার বুঝতে সুবিধা হবে যে কোন টাইমারের জন্য আমি এটা ব্যবহার করতেছি। তো এটা তো আমি ইউজ করলাম টু ওয়ার্ড ডাটা, অনেকভাবেই করা যায়, আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। রিভার্স অন 3 word and then finally on off টা for word। যেহেতু এটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস, তাহলে আমরা একটা লুপ রিসেটের একটা ইয়ে তৈরি করতে হবে, ভেরিয়েবল তৈরি করতে হবে, লুপ রিসেট। তারপর আমরা একটা বাড়তি একটা ইয়ে নিলাম আর কি, একটা অক্সিলারি ব্যবহার করলাম, বল এটা শুধু ভার হিসেবে দিলাম। আচ্ছা, বাকিগুলো এই যে দেখেন এটা শুধু ভার দিছি, কিন্তু এটা তো ভার ইনপুট হবে আসলে, ভার এটাও আমার কি হবে, ভেরিয়েবল ইনপুটের জন্য, এটা ভেরিয়েবল ইনপুটের জন্য। তো এই পর্যন্ত ঠিক আছে। তাহলে আমার var এটা টাইমার গুলা ভেরিয়েবল করছি আমরা, আমরা ইচ্ছা করলে এটার আউটপুট নিতে পারি, ঠিক আছে, কিন্তু নিব না আমরা, মানে জাস্ট শর্টকাট করি, কেননা তাহলে প্রোগ্রাম আমাদের অনেক বড় হয়ে যাবে। এরপরে আমরা নিজেরা যখন করব তখন আরো বাড়তি কোনো ফাংশন প্রয়োজন পড়লে আমরা তৈরি করে নিতে পারবো। তো একবার আমি তৈরি করে নিলে আমার আর কোনো ঝামেলা থাকবে না। তো টাইমার আমি, তাহলে আমার এখানে টাইম সেটের ইস্যু আসতেছে, টাইম সেটের ইস্যু আসলে কি আসবে আগে বলেন তো, ডাটা রেজিস্টার। কিন্তু আমরা ইউজার ডিফাইন করছি, আমরা কি করছি, কি নাম দিছি আমরা, পিটি দিছি না, পিটি 1, ওকে। এন্ড দেন আমরা এবার ভেরিয়েবলের ইয়ে তো আমাদের দরকার নেই, এলডি এই টাইমারের ক্লোজ কন্ট্যাক্ট থেকে আমার আসবে মোটর 1, ওকে। এই কমান্ড গুলা কেন আসতেছে আমরা কি বলতে পারবো, আসলে এগুলো অলরেডি তৈরি করা আছে, আগে তৈরি করা আছে, ঠিক আছে। তো যেহেতু আগের অন্য ফাংশনের কমেন্ট চলে আসতেছে, আমরা একটু চেঞ্জ করে দিব এগুলো। আমরা এটার নাম দিব মোটর আউটপুট, আউটপুট 1, এটার নাম করে দিব মোটর আউটপুট 2, এবং সুইচ যেটা এটার নাম করে দিব সেট অন
ডেস্কটপের নাম করে দিব সেট অফ। তো আমাদের এখন আর এখানে কমেন্ট কিন্তু নাই, আমি কমেন্ট করতে পারবো ইচ্ছা করলে, নতুন কমেন্ট অ্যাড করতে পারবো। তো যাই হোক, এখন ফার্স্ট পার্ট আমার কমপ্লিট, মানে প্রথম ফরওয়ার্ড যে মোটরটা সেটাকে অ্যাক্টিভ করা। এন্ড দেন আমরা এখান থেকে এলডি এফ অন আর 1 এখান থেকে আসবে আমার হলো রেস্ট টাইম, ঠিক না? তো আমি আরেকটা টাইমার নেই, টিএমআর, এখানে রেস্ট টাইম আসবে কোন টাইমারের, এফ অন টাইমার 1 আমার, এফ আর অফ টাইম 2। তো পিটি ফরওয়ার্ড রিভার্স অফ 2, এই পর্যন্ত আমার কমপ্লিট। ধরেন মোটর 1 ফরওয়ার্ড আমার রান হচ্ছে, দেন হলো আমার রেস্ট কাউন্ট হবে, ইউজার ডিফাইন অনুযায়ী রেস্ট কাউন্ট হবে। তো এই নেটওয়ার্কে আমরা আর কিছু করব না, আমরা নতুন নেটওয়ার্ক নিব যেন আমার কাজটা দেখতে সুবিধা হয় করতে, এখানে করলে ইজি বিজি হয়ে যাবে। তো এখন আমার এলডি এফ আন্ডারস্কোর আর আন্ডারস্কোর অফ টাইম আন্ডারস্কোর 2, এই টাইমারের ওপেন কন্ট্যাক্ট থেকে পরের পার্টটা আমি এখন রান করব। তাহলে প্রথমে আসবে টাইমার, টিএমআর টাইমার, এখানে আসবে হলো আমার আর অন টাইম 3, একইভাবে এখানে আসবে পিটি আর অন টাইম 3, and then LDI 8 timer। তো এখানে আছে মোটর 2। আচ্ছা, এইখানে দেখেন একটা ভেরিয়েবল আসতেছে না, এগুলো হলো গ্লোবাল ভেরিয়েবল, ঠিক আছে, এই জন্য এখানে চলে আসতেছে। আর এগুলো হলো কি আমাদের লোকাল ভেরিয়েবল। আমরা যে গ্লোবাল টেবিলে যদি যাই, দেখেন যে মেন টেবিলে যদি যাই, দেখেন গ্লোবাল ভেরিয়েবল গুলো এখানে শো করতেছিল, ওগুলো থাক, এগুলো আগে আমাদের অন্য কাজের জন্য আমরা ইউজ করছি। তো এন্ড দেন এখন আমরা রেস্ট টাইম ক্রিয়েট করব। রেস্ট টাইমটা আমরা অ্যাক্টিভ করব কার জন্য, টোটাল ফরওয়ার্ড রিভার্সের জন্য। আমার তো এখানে আমার কি হবে, ফরওয়ার্ড রিভার্স অফ টাইম 4, পিটি 4 চলে আসবে। তো এই পর্যন্ত ঠিক আছে। এবার আমার লুপটা আমি রিসেট করে দিব, কারণ এরপরে তো টাইমার আসলে টাইম কাউন্ট করার পরে টাইমারের কোনো কাজ নাই। তো এখানে লুপটা রিসেট অনেকভাবেই করা যায়, বেশি কঠিন প্রসেস আমরা ইউজ করব না, আমরা একটা একেবারে সহজ প্রসেস, ঠিক আছে। এলডি কত নাম্বার টাইমার, ফরওয়ার্ড অফ টাইম ফরওয়ার্ড রিভার্স 4 নাম্বার টাইমার, ঠিক আছে। আমরা একটা মেমোরি তৈরি করছিলাম আমরা লুপ রিসেট, এই লুপ রিসেট মেমোরিটা এখানে দিয়ে দিব। আর এই যে মূল যে টাইমারটা এখানে, এটার আগে একটা আমরা ক্লোজ কন্টাক্ট দিয়ে দিব। তাহলে কি হবে, ক্লোজ কন্টাক্টটা যখন
অন হবে, অন হলে তো টোটাল লুপের কিন্তু সিগন্যাল বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে তখন এই লুপ রিসেট যে অক্সিলারি, এই অক্সিলারির সিগন্যালটাও বন্ধ হয়ে যাবে। এটা যখন বন্ধ হয়ে যাবে বা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, আবার আপনার ক্লোজ কন্টাক্ট ক্লোজে চলে আসবে। যখন ক্লোজে চলে আসবে আবার নতুন করে কাউন্টিং শুরু হবে বা নতুন করে টাইমিং শুরু হবে। এলডিআই কিছু না, আমরা এখানে এই যে লুপ রিসেটটা। তো আমাদের কিন্তু ইউজার ডিফাইন ফাংশন তৈরি করা শেষ। এখন এই যে প্রথম ফাংশনটা আমরা তৈরি করলাম, এই একই ফাংশন আমি এখন আমার ধরেন সিস্টেমে 10টা মোটর বা 5টা মোটর, ধরেন ডাইং বা ওয়াশিং প্ল্যান্ট বা আপনার ড্রায়ার মেশিন, সেখানে প্রচুর পরিমাণে ফরওয়ার্ড রিভার্স ফাংশন ব্যবহার করা হয়। হ্যাঁ, কারণ একটা পিএলসি দিয়ে আপনি 5টা ড্রায়ার বা 5টা ওয়াশিং মেশিন কন্ট্রোল করবেন, সেক্ষেত্রে আপনার প্রায় 8টা 10টা সেট এরকম ফরওয়ার্ড রিভার্স ফাংশন তৈরি করতে হবে। তো আপনি যদি একটা ইউজার ডিফাইন প্রি ডিফাইন ফাংশন আগে থেকে তৈরি করে নেন, এরপরে শুধু আপনি ইউজ করবেন এটাকে। এবার আসেন, এবার আমার মূল যে আমরা যে কাজটা করব সেটা। তো এবার মেনে আসি, আমি এই ফাংশনটাকে কল করব মেনে অলরেডি আমার আগের কিছু প্রোগ্রাম করা আছে, এগুলোর পাশাপাশি আমি এই নতুন যে প্রোগ্রামটা আমরা করলাম, সরি ফাংশনটা ক্রিয়েট করলাম ইউজার ডিফাইন, সেই ফাংশনটাও এখানে আমরা কাজ করব। তো আমরা প্রথমে একটা নরমালি ওপেন কন্টাক্ট ব্যবহার করব, স্পেশাল মেমোরি মনিটর নরমালি ওপেন, অর্থাৎ যখনই পিএলসি রান মোডে চলে যাবে এটা ওপেন আছে, ক্লোজ হয়ে যাবে। তো আমার এই যে ফাংশনটা ক্রিয়েট করলাম এটা আমি এখানে নিয়ে আসব। দেখেন এই ফাংশনে ইউজার ডিফাইন কতগুলো ফিল্ড তৈরি হয়েছে, ঠিক না? কি কি হয়েছে? সেট অন, সেট অফ, এরপরে আপনি যে ফরওয়ার্ড রিভার্সের যে টাইম সেট করবেন সে টাইম, এবং মোটর বরাবর দুটো মোটরের আউট। এর আগে আমরা এখানে আমরা কত কত আউটপুট ব্যবহার করছি, এটা বিষয়টা একটু মজার না? এখন আমরা দেখবো যে এটা আসলে কার্যকারিতা কেমন। তো এখানে আমরা ডাটা রেজিস্টার দিয়ে দিলাম, ধরেন ডি 410 410 410 ডাটা রেজিস্টার ব্যবহার করলাম। আমরা জানি যে এটা এখান থেকে হলো ডিপিএলসির এখান থেকে রিটেন টিপ টাইপ ডাটা রেজিস্টার শুরু আর কি, ঠিক আছে? তো 411 412 দেন 400। সেট অন এর জন্য আমরা M10 ব্যবহার করলাম, and then M11। আগে দেখবো এই M10 N11 আমাদের এই মেমোরিগুলো আগের প্রোগ্রামে ইউজ হয়েছে কিনা। তবে কমেন্ট করে রাখলে সুবিধা আর কি, তাহলে আপনার আপনি কমেন্ট করে রাখেন, ইউজ করলে বোঝা যাবে। কমেন্ট করে রাখলেন যে হলো সেট অন এটা আপনাদের মতন করে আপনারা প্রয়োজন হয় যেভাবে সুবিধা হয় ওইভাবে কমেন্ট করে রাখবেন। আমি এটা কমেন্ট করে রাখলাম। এবার আউটপুট হিসাবে আমি আমরা মেইন টেবিলে একটু যাই। আমরা এর আগে যে দুটো আউটপুট ব্যবহার করছি এটা কত কত নাম্বার ছিল আমাদের? y1 y, আমরা এই দুইটা পরিবর্তে ব্যবহার করি। এখানে y y3। তো আমরা জানি যে x এবং y হলো আমার কি
সরাসরি ফিজিক্যাল ইনপুট আউটপুট পিএলসি। তো এগুলো তো বেসিক বিষয়, তো বলতে হবে না। তো আমার কিন্তু দেখেন এই একই ফাংশন আমি অনেকবার কল করে করে ব্যবহার করতে পারি, আমার আর বেশি কিছু করতে হবে না। তো আমরা সিমুলেশনটা চেক করি নাকি। আচ্ছা, এখানে একটা জিনিস, সেটা হলো যে এই যে রিটেনটিভ সরি অ্যাকুমুলেটেড টাইম, ঠিক আছে, অ্যাকচুয়ালি কতটুকু টাইম পাস হচ্ছে বা টাইম কাউন্ট হচ্ছে, সেটা কিন্তু এই ফাংশন থেকে আমাদের দেখার কোনো ব্যবস্থা নাই, কিন্তু আমরা ব্যবস্থা করে দিতে পারি অ্যাকুমুলেটেড টাইম। কিভাবে পারি দেখেন, আমরা এখানে আসবো, এখন তো আমরা টাইমার তো ক্রিয়েট করেই ফেলছি, ঠিক না, যে টাইমার ভেরিয়েবল ক্রিয়েট করছে না, এটা অ্যাকুমুলেটেড টাইম দেখার জন্য, সরি ভেরিয়েবল, এই 4টা ভেরিয়েবল তৈরি করছি না, 1 2 3 4, এখানে শুধু ভেরিয়েবল দিছি আমরা। আসলে এটা যদি আউটপুট ভেরিয়েবল দিয়ে দিই, তাহলে একটা বিষয় আমরা খেয়াল করব যে আমরা কিন্তু চাইলে অ্যাকুমুলেটেড টাইমটা মনিটর করতে পারি, ঠিক আছে। ওকে, এখন আমরা এখানে আসবো, এখানে দেখবো যে আরো 4টা ফিল্ড কি তৈরি হয়ে গেছে। এখন এখানে আমরা ধরেন G0 1 2 3, এগুলো এর আগের প্রোগ্রাম আমরা ইউজ করছি, তাহলে আমার কি ইয়ে নাই, এগুলো রিজার্ভ হয়ে গেছে, ইউজ করতে পারবো না। হ্যাঁ, বা ইউজ করলে আমার আসলে ফাংশনটা এলোমেলো কাজ করবে, দেখবেন যে ভ্যালু চেঞ্জ হইতেছে না, যেহেতু ইউজ করে ফেলছি। আবার ডাটা রেজিস্টার, আমার প্রোগ্রামের প্রয়োজনে ডাটা রেজিস্টারের রেফারেন্স কিন্তু আমরা কয়েক জায়গায় ব্যবহার করতে পারি, কিন্তু আমার বুঝে ব্যবহার করতে হবে, যেহেতু এই রেফারেন্সটা আমার এই জায়গায় প্রযোজ্য না, এজন্য আমি ব্যবহার করব না। এই রেফারেন্সটা তো অন্য কোনো জায়গায় কাজে লাগতে পারে, কিন্তু আমার এখানটার জন্য তার প্রযোজ্য না। তাহলে আমার D10 থেকে যদি দেখি কোনো ফাঁকা আছে কিনা, যে D10 আমার রিজার্ভ, ঠিক আছে, D20 অ্যাভেলেবেল আছে, D21 22, তো এগুলো আমরা কমেন্ট করে দেই, অ্যাকুমুলেটেড টাইম ACR অন, ঠিক না, সরি ফরওয়ার্ড অন ACR অন, প্রেফার অফ, এটা কত নাম্বার 1 না 2 আমরা তো বুঝতেছি না, একটু 2, মানে 2 দিলাম, এটা 2 আর একটা কত, তো অ্যাকুমুলেটেড টাইম এবং ইউজার যে টাইম সেট দিবে সেই টাইম সেটিং এর ব্যবস্থা, তাহলে এক ফাংশনের মধ্যেই কি হলো, আমি একটা মোটরের ফরওয়ার্ড রিভার্স ইউজার ডিফাইন টাইম অ্যাকুমুলেটেড টাইম সেট অন সেট অফ সব ফাংশন আমি পেয়ে গেছি। আর আমি ইচ্ছা করলে এই ফাংশনটা আমার যদি 10 মানে একই সেট অফ মোটর অপারেশনের জন্য একই ফাংশন ব্যবহার করতে হয়, তাহলে জাস্ট খালি এটাই আমি কপি করে ব্যবহার করব, খালি আউটপুট গুলো চেঞ্জ হবে, আউটপুট এবং এই যে মানে এই প্যারামিটার গুলো চেঞ্জ হবে, এই অপারেশনের যে প্যারামিটার সেই প্যারামিটার গুলো। আমরা এবার সিমুলেশন করে দেখি এটা, তার দেন হলো আমরা পিএলসি তে লোড করব প্রোগ্রামটা। সিমুলেটর, ডিবিপি সিমুলেটর আছে, আমরা কি পিএলসি টাইপ কি ব্যবহার করছি, আমরা দেখছি কি, আমরা এসি সিরিজের আছে, তো সিমুলেটরটা আমরা একটু কনফিগার করতে কি, এসি সিরিজ অলরেডি সিলেক্টেড, হ্যাঁ, স্টার্ট করে দিই, হ্যালো,
কমিউনিকেশন সিমুলেটর ওকে, আমরা পিএলসিতে লোড করি। লট অফ এরর আমাদের এখানে আছে, লটস অফ এরর। তো আমরা এরর গুলো এবার কি করব, ফাইন্ড আউট করব কি কি সমস্যা দেখি। এখানে ও বলতেছে যে ডি, এই যে ডাটা টাইপ ডাজ নট ম্যাচ। আচ্ছা, কেন ম্যাচ করতেছে না বলতে পারবেন কি? ওইখানে এগুলো ডাটা টাইপ আছে হলো টাইম, আর এইখানে আমি দিছি হলো ডাটা রেজিস্টার। ডাটা রেজিস্টার তো আসলে টাইম না, এগুলো এগুলো তো আসলে টাইমের, ঠিক আছে? তাহলে এগুলো তো সব টাইমের জন্য, মানে টাইম আর ডাটা রেজিস্টার তো ধরেন আপনার ইন্টিজার বা ডাবল ভ্যালু, এটা তো টাইম ভ্যালু না, এই জন্য বলতেছে ডাটা টাইপ নট ম্যাচ। তাহলে এখন কি করা যায়, আমাদের একটু এই যে ফাংশনটাতে আবার আসতে হবে। এখানে একটু আমরা একটু ঘষা মাজা করব কি কি যে সমস্যাগুলো। আচ্ছা, এটা তো টাইমার, আমি চাইলেও এটাকে এটাকে এখন আমি ভার হিসেবেই রাখবো। পরের যে কাজটুকু, যেই সমস্যাটা হইতেছে, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে অথবা আপনারা ল্যাবে করে দেখাবেন যে কিভাবে অ্যাকুমুলেটেড টাইমটা শো করা যায়। বুঝা গেছে? অর্থাৎ এই চারটা টাইমারের অ্যাকুমুলেটেড টাইম আপনি ফাংশনে ডিসপ্লে করবেন। কিভাবে করবেন এটা আপনার বিষয়। এই যতটুকু আপনি শিখলেন এই শেখার জ্ঞান থেকে আপনি করে দেখাবেন পরের পার্টটুকু, ঠিক আছে? মেন প্রোগ্রামে আসি। তাহলে আমার আসলে যে প্রবলেমটা ছিল এটা এখন আর থাকবে না। অ্যাকুমুলেটেড টাইমটা কিভাবে এই ফাংশনে শো করানো যাবে এটা আপনারা আপনাদের হোমওয়ার্ক থাকলো, অথবা ল্যাবেই আপনারা তৈরি করতে পারেন। তো টাইম সেট করি আমরা নাকি? আমরা আপাতত 60 পয়েন্ট সেট করি সবগুলোতে। আচ্ছা, 60 বেশি হয়ে যাবে, 30। তো এটাকে আমরা অন করে দেই, সেট অন। তো অ্যাজ পার ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের সিস্টেম কিন্তু কাজ করতেছে, ঠিক না? আমরা যে ফাংশন তৈরি করছি এটা আসলে আমাদের এই ফাংশন থেকে আসতেছে, সেটা তাই না? এখানে কিন্তু কাজ হচ্ছে, দেখেন। ফাংশন অনুযায়ী আমাদের কাজ করতেছে, সেটা আমরা খুব শর্টকাটে একটা ইউজার ডিফাইন্ড ফাংশনের মধ্যে নিয়ে আসছে। তো এখন এই পার্টের সাথে পার্টের সাথে আমরা এখন এইচএমআই পার্টটা অ্যাড করি। জাস্ট এই চারটা টাইম ইউজার এইচএমআই থেকে সেট করতে পারবে সেকেন্ডে। কিসে সেট করবে? সেকেন্ডে। এখন কিন্তু সেকেন্ডের নাই এটা। আমরা এর আগে টাইমারের রেজুলেশন দেখছিলাম যে আমাদের 100 মিলি সেকেন্ড টাইমার আছে, 10 মিলি সেকেন্ড টাইমার আছে, 1 মিলি সেকেন্ড টাইমার আছে। তো 100 মিলি সেকেন্ডের টাইমারের রেজুলেশন কত? 0.1। আর 10 মিলি সেকেন্ড টাইমারের রেজুলেশন হলো 0.10, অ্যাজ পার আমরা যে ক্যালকুলেশন করছি সেই ক্যালকুলেশন অনুযায়ী। আর 1 মিলি সেকেন্ডের টাইমার যেটা,
সেটা রেজুলেশন তো সরাসরি 1000 আমরা দেখছি, অর 0.100। ওকে, এখন এই তিনটা রেজুলেশন ব্যবহার করে আমি খুব সহজেই সেকেন্ডটা সেট করতে পারি। নেক্সট পার্ট আমাদের এইচএমআই ডিজাইন করা। নেক্সট পার্ট আমরা যাব। আগের ক্লাসের যে প্রোগ্রাম, সে প্রোগ্রামকে রেখেই আমরা এটার জন্য নতুন আরেকটা প্রোগ্রাম ক্রিয়েট করব। তাতে আমাদের যেটা হবে যে আমরা একাধিক পেজ কিভাবে এইচএমআই তে ক্রিয়েট করতে পারি সেটা আমাদের জানা হবে। একাধিক পেজ থাকতে পারে, আমার প্রোগ্রামের সুবিধার্থে একাধিক পেজ থাকতে পারে। তো আমরা যেহেতু একই প্রোগ্রামে আমরা টোটাল আমাদের প্যাকেজটা কোর্সটা শেষ করব, তাহলে আমরা ফাইনালি দেখবো যে আমাদের মোটামুটি 15টা 20টা বা 30টার মতন প্রোগ্রাম পেজ হয়ে গেছে, যেহেতু প্র্যাকটিক্যাল আমরা 50টার মতন করব। তো দিস ওয়াজ আওয়ার লাস্ট প্রোগ্রাম। আমরা এখন নতুন স্ক্রিন ডিজাইন করব। নিউ স্ক্রিন, আমরা এখানে স্ক্রিন নাম দিব ইউজার ডিফাইন। ইউজার ডিফাইন ফাংশনের জন্য যেহেতু করতেছি, ওকে। এন্ড দেন এটাকে আমরা রিনেম করে নাম দিয়ে দেবো, এটা হোম স্ক্রিন দিব। হোম, দুটো স্ক্রিন নিয়ে কাজ করছি, তাহলে আমার ফার্স্ট স্ক্রিন থেকে সেকেন্ড স্ক্রিনে সুইচ করার জন্য একটা ব্যবস্থা রাখতে হবে। তাহলে আমরা ফাংশন বাটন অ্যাড করব, গো টু স্ক্রিন ফাংশন অ্যাড করব। এখান থেকে গো টু তো গো টু স্ক্রিনে আমরা আমাদের স্ক্রিন আছে দুইটা, ওকে। এখানে পিকচার আমরা অ্যাড করে দিব, অ্যারো পিকচার 100 সিরিজ। অ্যাকশন বাটনে যদি আমরা যাই, এখানে অনেক অ্যারো আছে, ইচ্ছা মতন একটা অ্যারো আমরা দিয়ে অ্যাকচুয়াল সাইজ স্ক্র্যাচ অল, এটা দেখলাম ডিজাইন ইস্যু না, ডিজাইন আপনারা পরেও করে নিতে পারবেন, ফাংশনটা মূল বিষয়। তো ইউজার ডিফাইন যে প্রোগ্রামটা করলাম, এখানে আমরা একটা হেডিং ব্যবহার করব। ড্রয়িং থেকে টেক্সট অ্যাড করব। তো লিখে দিলাম আমার ওয়াশিং প্ল্যান মোটর কন্ট্রোল, ওকে। একটু হেডিংটা বড় করে দিলাম। আমরা ইচ্ছা করলে এটাকে ডিজাইন করতে পারি। এটা সিম্পল, আমি কিছু শেপ অ্যাড করে দেখাই আপনাদের। আপনি আপনার মতন করে সুন্দর করে ডিজাইন করতে পারেন। তো এটা ফোরগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে দিব, ফিক্সড করে দিলাম। ব্রিং সেন্ড টু ব্যাকওয়ার্ড দিলে আপনার লেখাটা উপরে চলে আসবে। এখন লেখার ফোরগ্রাউন্ড কালারটা আপনাকে সেম কালার দিলে মিলে যাবে। হ্যাঁ, এখন কিন্তু লেখাটা মিলে গেছে না? আর আমরা ধরেন আমাদের যে বটমে একটা ডিজাইন আমরা ব্যবহার করতে পারি। স্টাইল ফিক্সড, আমরা একটা কালার ইউজ করি, ওকে। তো এই যে আমরা স্ক্রিন সুইচ ব্যবহার করছি না, ফাংশন কি সরি ফাংশন বাটন, এই ফাংশন বাটনটা এখানে নিয়ে আসবে।
গো টু স্ক্রিন, হোমে চলে যাবে, আর অ্যারোটা আমরা চেঞ্জ করে দিব। এখন এখানে আমার প্রয়োজনীয় ফিল্ড প্যারামিটার সেট করার জন্য যে ফিল্ডগুলো ইনপুট আউটপুট ফিল্ড ক্রিয়েট করতে হবে, তাহলে আমার হলো ইনপুট দরকার, নিউমেরিক এন্ট্রি দরকার। কয়টা দরকার? 4টা দরকার, ঠিক না? 4। তো এখানে কিন্তু আমরা এখানেও টেক্সট ব্যবহার করতে পারি। কপি, পেস্ট, এই যে জাস্ট ফলো করে দিলাম। কালারটা আপনাদের মতন করে আপনার প্রজেক্টের প্রয়োজন অনুযায়ী ঠিক করে নেবেন, ঠিক আছে, অ্যাজ পার নিডস। তো প্রথমটা কি আমার মোটর 1, ঠিক না? এটা একটু একটু বড় করে দিলাম। ফার্স্ট হলো টাইমার, সেট টাইম, ঠিক না? সেট টাইম, FRW ফরওয়ার্ড অন। ডাটা রেজিস্টার অ্যাড্রেস কি হবে? তো আমরা 410 থেকে ব্যবহার করছি না? ডবল ক্লিক করব, রাইট অ্যাড্রেস 410। এখানে আমরা গেইন ব্যবহার করব হলো 0.1। কেন? আমার 100 মিলি সেকেন্ডের টাইমার আমরা ইউজ করতেছি, ঠিক আছে? তো 100 মিলি সেকেন্ড টাইমারে আমরা রেজলিউশন জানি 0.1। বুঝা গেছে? আমরা কিন্তু গেইন অফসেট ক্যালকুলেট করতে পারি। অফসেট হলো যদি আমি প্লাস ভ্যালু আর মাইনাস ভ্যালু, প্রিডিফাইন্ড প্লাস ভ্যালু মাইনাস ভ্যালু ইউজ করি, সেক্ষেত্রে আমরা অফসেট ব্যবহার করবো। আর গেইন কি? ইনপুট আউটপুট রেশিও। যে ইনপুটে যদি আপনি ধরেন 1 সেকেন্ড, সাপোজ আপনি 1 সেকেন্ড দিবেন, 1 দিলেন, আউটপুটের রাইট ভ্যালু কত আসছে? 10। ওইখানে চলে যাবে কিন্তু 10। আমার যে মূল যে ডাটা রেজিস্টারের রাইট হবে কত? 10। এটা হলো গেইন, ইনপুট আউটপুট রেশিও। ওকে, আরো অনেক ক্যালকুলেশন আছে, আমরা ইন ফিচারে বা পরবর্তী প্র্যাকটিক্যালে দেখবো যে আসলে এখানে যেমন ম্যাক্রো আছে, ইউনিট কনভার্সন আছে, অপারেশন। এটা আমরা প্র্যাকটিক্যাল এবং প্রোগ্রাম যখন আস্তে আস্তে আগাবো তখন আমরা এগুলো সব দেখবো আর কি। যেমন ডাবল ওয়ার্ড আছে, এরপরে ডাটা ফরম্যাট, বিভিন্ন ধরনের ফরম্যাট আছে। এখানে দেখেন মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু আছে, ইন্টিজার ভ্যালু কত পর্যন্ত আমি নিতে পারবো, অনেকগুলো ইস্যু আছে। এগুলো আমরা একটা একটা করে প্র্যাকটিক্যাল করব, আর প্রয়োজন অনুযায়ী আমরা এগুলো ব্যবহার করব। ওকে, এখন আমার কয়টা ফিল্ড দরকার? 4টা ফিল্ড দরকার না? জাস্ট আমরা এখন এটাকে কপি পেস্ট না, ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট কমান্ড ইউজ করব। তো আমার এটা কলামে দরকার নেই, আমার দরকার কি? রোতে। তো কলামটা উঠাই দিলাম। আমার দরকার কয়টা? 4টা। তুমি ওকে দিলাম, দিলাম, চলে আসছে। এখন কি সুবিধা দেখেন, আপনি যখন এখানে আসছেন তখন এই যে D411 অটোমেটিক্যালি চলে আসছে। এরপর এটা কত? 412, এটা 413। হ্যাঁ, ডুপ্লিকেট করাতে আমাদের অ্যাড্রেস দেওয়া লাগে না। আমি একটু ছোট করে দিলাম আমাদের, জাস্ট নাহলে তো টাইমটা সেট করতে সমস্যা হবে। এটা আমি
ডুপ্লিকেট করে দেই, 4টা দরকার, 4টা করে দিই। হ্যাঁ, তো এগুলোকে আমরা অ্যালাইন করতে পারি। হ্যাঁ, যে অ্যারেঞ্জমেন্ট আছে, এখান থেকে লেফট অ্যালাইন রাইট অ্যালাইন একসাথে করতে পারি। এটা ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে দিতে পারি, এগুলো আপনারা করে নেবেন। আমি করলাম না এখানে। এখানে আমার দরকার কি, সেট ফরওয়ার্ড রিভার্স অফ টাইম। হ্যাঁ, রিভার্স টাইম অ্যারেঞ্জ। এখন আমাদের দুটো বাটন দরকার, ঠিক না? সেট মোমেন্টারি বাটন দরকার। অপারেশন স্টার্ট, স্টার্টিং, অ্যাড্রেসটা কি হবে, M10 আর M11। হ্যাঁ, যেহেতু অপারেশন স্টার্ট বাটনের কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি, সবুজ হলুদ যা দেন আর কি, গ্রেডিয়েন্টটা অফ করে দেন। M অপারেশন স্টপ দরকার, ঠিক না? এখানে আমরা ক্লোজিং কালারটা আমরা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, তাহলে স্টার্ট স্টপ এন্ড দেন আমার কি দরকার, সিগন্যাল দরকার, মোটর সিগন্যাল রান হচ্ছে। আমরা এখান থেকে মোটর 1 এবং মোটর 2 এর স্টার্ট স্টপ দেখবো। সেক্ষেত্রে আমরা আমাদের ইন্ডিকেটর দরকার, মাল্টি স্টেট ইন্ডিকেটর নিলাম। মোটর 1 and motor 2। তো Y2 Y3 হলো ছিল আমাদের আউটপুট। সিম্পলি আমরা
আউটপুট গুলো এনেবল করে দেই। y3 কে পিকচার অ্যাড করব। তো এখান থেকে আমরা মোটর 1 এর জন্য এটা ব্যবহার করব। আর আমরা যদি কল কল চাইলে এটা তো আমাদের রান মোড, এটার আমরা কালারটা চেঞ্জ করে দিব। আর এটা হলো আমার স্টপ মোড। স্টপ মোডে আমি ওকে। তো এখন আমার এই যে মোটর দুইটা এটা ডুপ্লিকেট করে আমরা সেকেন্ড মোটরটা একইভাবে রাখবো। তো y2 y4 আমার দুটো মোটর, আমরা এটা আউটপুট স্ট্যাটাসটা দেখবো যে মোটর রান না স্টপ অবস্থায় আছে। প্রজেক্ট এলিমেন্ট জেনারেল, এখান থেকে আমরা অ্যারেঞ্জমেন্ট অ্যালাইন থেকে টপ অ্যালাইন করে দিব। আচ্ছা, এতটুকু যতটুকু আমি করলাম, আপনার প্রোগ্রাম লোড দিয়ে মোটর চালিয়ে যদি আপনাদের গ্রাফিক্স যে চেঞ্জেস থাকে কোনো কিছু চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। আর অ্যাকুমুলেটেড টাইম ডিসপ্লে করার জন্য এটা আপনারা নিজেরা করবেন। এখন আমরা সিমুলেশন যদি দেখি, আমাদের এটা সিমুলেশনটা অন করি। দেন হলো আমরা এটার সিমুলেশনটা অন করি। তো আমার এই অপারেশনটা তো নেক্সট পেজে, ঠিক নেক্সট পেজে আসি। আচ্ছা, আমার এগুলো সেট হয়নি, ঠিক না? দেওয়া আছে, আচ্ছা। এটা আমরা অনলাইন সিমুলেশন যদি করি, তো নেক্সট অনলাইন সিমুলেশন তো আমাদের কাজ করবে না, কারণ আমাদের তো পিএলসির সাথে কানেক্টেড না। আমরা জাস্ট সেটআপটা একটু চেক করব। জেনারেলে যদি আমরা আসি, সেটিং, পারমিশন সেটিং,
এই যে এখানে যে ফর কমিউনিকেশন এখানে আমরা সিমুলেটর দিয়ে দেব, ঠিক আছে। প্রজেক্ট লাইন নেক্সট। এখন কিন্তু আমার এখানে যে 3 সেকেন্ড সেট দেওয়া আছে, যে মোটর কাজ করতেছে, আমি স্টপ করে দেই। এখান থেকে আমি 5 সেকেন্ড করে লুপ, অন লুপ 10 সেকেন্ড, এটা অফ 3 সেকেন্ড, রিভার্স অন 6 সেকেন্ড, একটু কমাই দিই 5 সেকেন্ড, আর 2 সেকেন্ড দিলাম আর কি। এটা ইউজার ডিফাইন, যেহেতু ইউজার যে কোনো তার যা প্রয়োজন তাই করতে পারে। স্টার্ট। তো আমার আউটপুট অ্যাক্টিভ। এখন আমরা এটা কিন্তু অ্যাকুমুলেটেড যে টাইমটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, ঠিক না? অ্যাকুমুলেটেড টাইমটা যদি আমরা দেখতে পাইতাম তাহলে কিন্তু আমাদের একটু সুবিধা হতো। তো আপনাদের প্র্যাকটিসে এখন তাহলে আপনার অ্যাকুমুলেটেড টাইমটা অ্যাড করবেন এবং এটা ধরেন এই নিচেই বসায় দিবেন, 4টা টাইমারের অ্যাকুমুলেটেড টাইমার কিভাবে টাইমটা দেখানো যায় আর কি, ঠিক আছে। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। এখন তাহলে আপনারা প্রথমে প্রোগ্রামটা আপনাদের মতন করে সাজাবেন, এন্ড দেন হলো ইনভার্টার অ্যাড করে প্র্যাকটিক্যালটা আপনারাই কমপ্লিট করবেন।